শিক্ষার্থীরা, গণিত বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও একটা অতীব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অধ্যায়টি শুরু করার পূর্বে আসো আমরা একটু পরিচয় হয়ে নেই। আমি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 12 অধ্যায় নিয়ে কথা বলবো। এই বিষয়ে আমরা অতীব গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আসো আমরা একটু অধ্যায়টার নাম দেখে নিই। আজকে আমরা কথা বলবো দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এটার উপরে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো আমরা আজকের আলোচনা পর্ব শুরু করে দিচ্ছি আর বেশি কথা না বাড়িয়ে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা প্রথমে দেখে নেই আমাদের আলোচনার টপিকসগুলো কি কি। আজকে আমরা কোন কোন টপিক্সের উপর আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আজকের আলোচনার টপিকসগুলো সাজিয়েছি। আমরা সর্বপ্রথম আলোচনা করব রৈখিক সমীকরণ নিয়ে, তারপরে আমরা আলোচনা করব এক চলক বিশিষ্ট সরলরৈখিক সমীকরণ কি, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব দুই চলক বিশিষ্ট সরলরৈখিক সমীকরণ। এরপরে আমরা আলোচনা করব সরল সমীকরণ জোট, এবং তারপরে আমরা আলোচনা করব সামঞ্জস্য, অসামঞ্জস্য, নির্ভরশীল, অনির্ভরশীল সমীকরণ জোট। তো শিক্ষার্থীরা, এগুলোই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। এই বিষয়গুলোর উপরে আমরা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমরা জানি যে এই অধ্যায়টি অতীব সহজ একটি অধ্যায়, কিন্তু এই অধ্যায়ের অনেকগুলো বিষয় তোমাদের মনে একটু দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করে। যেমন কোন সমীকরণ জোটটা মানে সামঞ্জস্য হবে, কোনটা অসামঞ্জস্য হবে, কোনটা নির্ভরশীল, কোনটা অনির্ভরশীল, এগুলো অনেক সময় তোমরা তালগোল পাকিয়ে ফেলো। তো আজকের এই পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখলে আশা করি এই সমস্যাগুলো আর তোমাদের থাকবে না। তো আমরা আলোচনা শুরু করে দিই। আমরা সর্বপ্রথম আলোচনা করব রৈখিক সমীকরণ নিয়ে। শিক্ষার্থীরা, আমরা দেখো এই রৈখিক সমীকরণের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি একটা ইকুয়েশনের মাধ্যমে। এখানে লেখা আছে যে গণিত শাস্ত্রের কোনো রৈখিক সমীকরণ হচ্ছে এমন একটি সমীকরণ যা এই সমীকরণটাকে মেনে চলবে। অর্থাৎ সমীকরণটি হচ্ছে a1x1 প্লাস a2x2 প্লাস a3x3 এভাবে চলতে চলতে an(xn) প্লাস b ইকুয়ালস টু 0, এরকম একটা সমীকরণকে আমরা কি বলবো? রৈখিক সমীকরণ বলবো। ঠিক আছে, একঘাতী সমীকরণগুলো সর্বদাই সরলরেখা রিপ্রেজেন্ট করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সমীকরণটা আছে সেখানে কিন্তু চলক এক্সের ঘাত কিন্তু 1, তাই কি না? অবশ্যই। তাহলে এটি নিঃসন্দেহে একটি রৈখিক সমীকরণ। ওকে, আচ্ছা শিক্ষার্থীরা, এবার আসো আমরা সমীকরণটির বিভিন্ন অংশের সাথে একটু পরিচয় হয়ে নিই। ওকে, আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমীকরণটির মধ্যে আছে a1 a2 a3 এভাবে an পর্যন্ত, আর আছে x1 x2 x3 এভাবে xn পর্যন্ত, আর একটা কনস্ট্যান্ট আছে b। তো এগুলো কি নির্দেশ করে সেটা একটু সুন্দরভাবে আমরা একটু দেখে নিই। ওকে, তো এখানে আমরা পরিচয় দিয়ে দিয়েছি। এখানে x1 x2 x3 এভাবে xn পর্যন্ত এগুলো হচ্ছে সমীকরণটির চলক, এবং বাকিগুলো হচ্ছে সমীকরণটির কনস্ট্যান্ট রাশি, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই যে x1 এর সহগ a1, x2 সহগ a2, এভাবে এগুলো কিন্তু সবগুলো কনস্ট্যান্ট রাশি। ওকে, এবং একই সাথে b, সেটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমরা চলক এবং কনস্ট্যান্ট সম্পর্কে ধারণা পেলাম। তো এখানে নিচের দিকে আমরা আরেকটা কথা বলেছি, দেখো যে b এর অশূন্য মানসমূহের জন্য অর্থপূর্ণ সমীকরণ পাওয়ার জন্য অন্তত একটি সহগ অশূন্য হতে হবে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখানে কি বলা হলো তা ছোট্ট করে একটু ব্যাখ্যা করি। এখানে সমীকরণটির দিকে তাকালে তুমি দেখতে পাবা এখানে x1 x2 x3 xn এদের যে সহগগুলো আছে এগুলো তো সবগুলো কনস্ট্যান্ট, তাই না? এবং এর সাথে বিও কনস্ট্যান্ট। আচ্ছা, তো এখন আমরা যদি এক চলক বিশিষ্ট একটা সমীকরণ নেই, আর সেই সমীকরণের এই x1 এর সহগই যদি তোমার শূন্য হয়ে যায়, তাহলে কি সমীকরণের অস্তিত্ব থাকবে? অবশ্যই থাকবে না। তো সেই কথাটাই আমরা এখানে কিন্তু বলেছি। দেখো, যদি বি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণের ওই x1 এর সহগটাও কিন্তু তোমার নন জিরো হতে হবে, তাহলে সমীকরণ অস্তিত্ব থাকবে। যদি দুই চলক বিশিষ্ট তোমার সমীকরণটা হয়, মনে করো সেটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এখানে যদি x এবং y দুজনকারই সহগ শূন্য হয়, শুধু b থেকে কিন্তু কোনো লাভ হবে না। তো এজন্যই আমরা বলেছি যদি বি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে অন্তত একটি সহগ অশূন্য হতে হবে। আর একটি সহগ অশূন্য হওয়া মানেই একটি চলক কিন্তু থেকে যাওয়া, তাই না? তো চলক আর আমাদের মনে করো যে সেই কনস্ট্যান্ট বি আছে, তার সমীকরণটা নির্দ্বিধায় একটা ভালো সমীকরণ আমরা পাবো। ওকে, তো এটাই হচ্ছে আমাদের মূল ব্যাখ্যা এখানকার। আর একটা বিষয় তোমরা খেয়াল করবা, যদি দুটি চলকের সহগেই মনে করো যে অশূন্য হয়, তাহলে সেক্ষেত্রে তো আরও সমীকরণটা সুন্দর একটি সমীকরণ আমরা পাবো। সেক্ষেত্রে এক্স এবং ওয়াই দুটি বিদ্যমান থাকবে, একই সাথে কনস্ট্যান্ট যেটা সেটাও বিদ্যমান থাকবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো এবার আমরা একটু পরের টাইপসে চলে যাব। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ।
আমরা একটু আগে যে সমীকরণটি দেখলাম সেখানে কিন্তু চলকের সংখ্যা অসংখ্য xn পর্যন্ত চলক আছে, অর্থাৎ অসংখ্য চলক নিয়ে আমরা একটা রৈখিক সমীকরণ গঠন করছি। কিন্তু যদি কোনো সমীকরণে চলকের সংখ্যা একটি হয় তাহলে সেটার আকার কেমন হবে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে উপরে আমরা লিখেছি একটা সমীকরণ ax প্লাস বি এটা ইকুয়ালস টু 0, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ যেখানে চলকটা হচ্ছে x এবং কনস্ট্যান্ট সংখ্যা দুটো হচ্ছে a ও b, আর এখানে a হচ্ছে x এর সহগ। আচ্ছা, যদি এ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে দেখো আমরা বলেছি যে এ যদি শূন্য হয় তাহলে কিন্তু সমীকরণের অস্তিত্বই থাকবে না, সে কথা কিন্তু আমরা আগেই বলে নিয়েছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, যদি এ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সমাধানের অনন্য মানটা কী হবে দেখো তো। জাস্ট তোমরা একটু সমীকরণটাকে একটু ক্যালকুলেশন করে নাও, বিটাকে এ পাশে ট্রান্সফার করে নাও মাইনাস বি, এটা গুণ আকারে এসে পাশে পাঠাই দাও, তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্সের মান হবে মাইনাস বি বাই এ। আচ্ছা শিক্ষার্থীরা, কিছুক্ষণের জন্য তোমরা একটু ধরে নাও তো যে এ ইকুয়ালস টু 0, যদি এ ইকুয়ালস টু 0 হয় তাহলে দেখো তো কী কী ঘটনা আমরা প্রত্যক্ষ করব তখন। তাহলে এক্ষেত্রে কিন্তু দুটি ঘটনার উদ্ভব ঘটবে। কি কি? যদি এ 0 হয় বিও তো 0 হতে পারে, তাই না? তো এ 0 বিও 0, তাহলে সমীকরণটার কি অস্তিত্ব থাকে দেখো তো। 0 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়ালস টু 0। তো এক্ষেত্রে কিন্তু দেখো একটি ভয়াবহ সমস্যার উদ্ভব হবে। কি? যে এই সমীকরণে কিন্তু তুমি যাহাই দিবা তাহাই অ্যান্সার, ঠিক আছে? এক্সের প্রতিটি মানই কিন্তু প্রদত্ত সমীকরণের এক একটি সমাধান হবে এখানে, ঠিক আছে? তুমি যদি এক্সের মান 1 ধরো তারপরেও সেটা অ্যান্সার, 2 ধরলেও অ্যান্সার, এক্সের মান তুমি যাই নেবা না কেন নাও, কোনো সমস্যা নাই, সবগুলোই এখানে সিদ্ধ হবে। ওকে, কিন্তু তোমরা আবার জানো যে একটা সমীকরণ যত ঘাতের হয় তার সমাধান ততটিই থাকে, কিন্তু এখানে দেখো তো এই সমীকরণটা একঘাতী হলেও এর সমাধান সংখ্যা কিন্তু অসংখ্য হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা, তাই না? তো এই জন্য আমরা বলেছি যে এখানে এ নট ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, তো 2 নম্বর শর্তে দেখো তো আমরা কী দিয়েছি। 2 নম্বর শর্তে কিন্তু এ ইকুয়ালস টু 0 কিন্তু বি নট ইকুয়ালস টু 0। তো এক্ষেত্রেও একটি সমস্যা, সেটা কি? এখানে কিন্তু কোনো চলকই থাকে না, কারণ এ এর মান 0, বি নট ইকুয়ালস টু 0 হয়ে তো লাভ নাই, শুধু বি ইকুয়ালস টু 0, তাহলে এর তো কোনো সমাধানই পাওয়া যাবে না, কারণ এখানে তো কোনো চলকই নাই। আচ্ছা, তাহলে তুমিই বলো, চলক না থাকলে তুমি মান বের করবা কার, তাই না? কাজেই এমন সমীকরণকে আমরা অসামঞ্জস্যপূর্ণ সমীকরণ বলি। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবার আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণকে একটু দেখব। ওকে, দেখো আমরা উপরে একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা সেই সমীকরণটি লিখেছি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এবং এই এবিসি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তো আমরা কিছু বিশেষ ক্ষেত্র দেখে নিই। তোমরা দেখো ওই সরলরেখার সমীকরণের মধ্যে যদি ওই এ এর মান কখনো শূন্য হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখো তো। এ এর মান যদি শূন্য হয় তাহলে তার সমীকরণটির সমাধান যেটা সেটা হবে কি ওয়াই ইকাস টু, দেখো ওখানে আমরা বের করে নিতে পারবো মাইনাস সি ডিভাইডেড বাই বি। ওকে, তো এরকম ওয়াই ইকাস টু সি বাই বি, এটা তো দুইটা কনস্ট্যান্ট সংখ্যা, ভাগ করলে একটা কনস্ট্যান্টই আসবে। তো এই ওয়াই ইকাস টু একটা কনস্ট্যান্ট সংখ্যা, এটা নির্দেশ করে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তো যা হোক, এই বিষয়গুলো আমরা আরও পরে বিস্তারিত জানতে পারবো। এরপরে আসো, যদি বি এর মান 0 হয় তাহলে কি ঘটনা ঘটবে। তাহলে সমীকরণটি সমাধানের যে একটা অনন্য মান, সমীকরণটি সমাধানের পর যে একটা অনন্য মান পাবো, সে মানটা হবে এক্স ইকালস টু মাইনাস সি বাই এ। দেখো ওই এক্সের মানটা তুমি জাস্ট এক্সের সাথে এ আছে ওটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আর ওই যে সিটাকে জাস্ট ডান পাশে ট্রান্সফার করে নাও, তাহলে প্লাস সি এসে পাশে এসে মাইনাস সি হবে। ওকে, তো এক্স ইকালস টু এই যে সি বাই এ, সিও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, তো এখানে দুইটা কনস্ট্যান্টের ভাগফল সেটাও একটা কনস্ট্যান্ট হবে। অতএব এক্স ইকালস টু কনস্ট্যান্ট এটা নির্দেশ করে এটা একটি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। ওকে, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নির্দেশ করবে, আর অপরেরটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা নির্দেশ করবে। ওকে, আচ্ছা এবার আসো 3 নম্বরে। 3 নম্বর আমরা কি বলেছি দেখো, যদি এ ও বি উভয়টি শূন্য হয় তাহলে কি ঘটনা ঘটবে। আমরা তো আগেই বলেছি যে চলক যেহেতু দুটি, তো দুটি চলকের যে সহগ, এই দুটো সহগকে একই সাথে শূন্য হলে সমীকরণটির আসলে অস্তিত্বই থাকবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে সমীকরণটি কিন্তু দেখো অসামঞ্জস্য হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে আমরা কি বলেছি, যদি এ ও সি এই দুটো একসাথে শূন্য হয় তাহলে কি ঘটনা ঘটবে। এ ও সির তো শূন্য হতেই পারে, এ আর সি শূন্য হওয়ার মানে এখানে ওয়াই ইকলস টু শূন্য হওয়া, তাই না? আর ওয়াই ইকলস টু শূন্য হওয়া মানে সেটা এক্স অক্ষরেখা, তাহলে সেক্ষেত্রে রেখাটি এক্স অক্ষ নির্দেশ করবে। ওকে, এরপরে দেখো 5 নম্বরে আমরা কি লিখেছি, এ ও সি তো শূন্য করলাম, এমনও তো হতে পারে যে বি ও সি এই দুটো একই সাথে শূন্য। তো বি ও সি যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকাস টু 0 হবে, আর এক্স ইকাস টু 0 হওয়া মানে সেটা ওয়াই অক্ষকে নির্দেশ করা, তাহলে সেক্ষেত্রে এক্স ইকাস টু 0 মানে রেখাটি হবে ওয়াই অক্ষরেখা। ওকে, আচ্ছা
তো শিক্ষার্থীরা এবার আসো তোমরা 6 নম্বরে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ত। সেটা কি, আমরা বলেছি যে যদি একটা দুই চলক বিশিষ্ট সরলরেখার সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে এর এ বি সি মানে তিনটি কনস্ট্যান্ট একই সাথে শূন্য হতে পারবে না। আর এর কারণটাও কিন্তু স্পষ্ট, তাই না? তোমরা দেখতে পাচ্ছ যে এ বি সি তিনটে যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে তো সমীকরণই থাকবে না, তাই না? তো আমরা আশা করি তোমরা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছো। এরপরে আমরা যেটা আলোচনা করব, সরল সমীকরণ জোট, যেটা আমাদের আজকের অতীব গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। তো চলো আমরা সরল সমীকরণ জোট কি সেই বিষয়টা সম্পর্কে একটু ধারণা লাভ করি। আচ্ছা, তো শিক্ষার্থীরা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ সরল সমীকরণ জোট, বা এটাকে আমরা সরল সহ সমীকরণ নামেও ডাকতে পারবো। ওকে, তো আমরা এর সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করেছি। দেখো, অনেক সময় দুই চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণের যুগপৎ সমাধান নির্ণয় করতে হয়। এরূপ দুটি সমীকরণকে একত্রে সরল সহ সমীকরণ বা সরল সমীকরণ জোট বলা হয়। তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ধরে আমরা কিন্তু একটি মাত্র সমীকরণ নিয়ে কথা বলেছি, তাই না? কখনো আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে কথা বলেছি, কখনো আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে কথা বলেছি, কিন্তু এটা একটা সিঙ্গেল সমীকরণ নিয়ে আমরা কথা বলেছি, তাই না? কিন্তু এখন যে আলোচ্য বিষয়টি আমার থাকবে আমাদের, সেটিতে কিন্তু কোনো একটি সরলরেখা নিয়ে আমরা আলোচনা করব না, একই সাথে জোট নিয়ে আলোচনা করব। জোট তো একজনে হয় না, এজন্য দেখো আমরা শর্তের মধ্যে লিখেই দিয়েছি যে দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণ যুগপৎ সমাধান আমরা নির্ণয় করব। আর এরূপভাবে আমরা দুইটি সমীকরণকে একত্রে সরল সমীকরণ বা সরল সমীকরণ জোট বলবো। ওকে, তাহলে আমরা দুইটি সমীকরণ নিয়ে এখন যাবতীয় কাজগুলো করব। দুইটি সমীকরণ সমাধান করে কি কি পাবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় তোমরা মাথার ভিতর রাখবা যে দুইটি সরলরেখার সমীকরণ সমাধান করলে সাধারণত একটি মাত্র সমাধান বিন্দু পাওয়া যায়, ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে এরকম দুটি সরলরেখার সমীকরণ সমাধান করে এর সমাধান সংখ্যা অসংখ্য বের হয়েছে। তো এরকম ঘটনাও ঘটবে। আবার কখনো কখনো দেখা যাবে যে দুটি সরলরেখার সমীকরণ সমাধানই করা যাচ্ছে না। তো এরকম অনেকগুলো ঘটনা থাকবে আমাদের সামনে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এর পরবর্তীতে। তো এখন আমরা একটা উদাহরণ দেখব সরল সমীকরণ জোটের, এবং সেই উদাহরণ হতে আমরা ওই সরল সমীকরণ জোটের সমাধান বিন্দু নির্ণয়ের চেষ্টা করব। তো চলো শিক্ষার্থীরা আমরা সেই বিষয়টা একটু দেখে নেই। দেখো তোমরা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছ দুটি আমরা সরল সমীকরণ একই সাথে রিপ্রেজেন্ট করেছি, তাই না? তো তাহলে এটা একটা সরল সমীকরণ জোট, এটা আমরা বলতেই পারি। তো সেখানে লেখা আছে, দেখো কি কি। একটা হচ্ছে 2x + y = 12, এটা একটা সমীকরণ। আরেকটি হচ্ছে x - y = 3। তো এটি যদি তুমি সমাধান করো তাহলে তোমরা যে সমাধান বিন্দুটি পাবা সেটি হচ্ছে 5,2। আচ্ছা, তাহলে এই 5,2, এই 5,2 বিন্দুটা কিন্তু ওই দুই সমীকরণকেই সিদ্ধ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা আরও বিষয়টিকে এভাবে নিখুঁতভাবে বলতে পারি যে দুটি সরলরেখা যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুটিই হবে উক্ত সরলরেখাদ্বয়ের সমাধান বিন্দু। আর সমাধান বিন্দুর ব্যাপারে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে দুটি সরলরেখার সমাধান বিন্দু সর্বদাই উভয় সমীকরণকেই সিদ্ধ করবে। এটার আরেকটি অর্থ দাঁড়ায় যে দুটি সরলরেখার যে সমাধান বিন্দুটা আমরা পাবো, ওই সমাধান বিন্দুটা ছাড়া আর কোনো বিন্দু খুঁজে পাওয়া যাবে না যে বিন্দুটি একই সাথে উভয় সমীকরণকেই সিদ্ধ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তো শিক্ষার্থীরা, দুটি সরলরেখার সমাধান বিন্দু নির্ণয়ের পরে আমাদের যে বিষয়টি সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে কি, শুদ্ধি পরীক্ষা। আমি যে বিন্দুটি নির্ণয় করলাম সে বিন্দুটি আসলেই সঠিক কিনা সেটার জন্য আমাদের একটি পরীক্ষা করতে হয়। সে পরীক্ষাটার নাম হচ্ছে শুদ্ধি পরীক্ষা। এই শুদ্ধি পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, এমন একটা টেস্ট, যেটার মাধ্যমে আমরা নিশ্চিত হয়ে যাই যে আমাদের যে সমাধান বিন্দুটি বের হয়েছে সেটা যথার্থ বা সঠিক কিনা। ওকে, তো তারপরেও ছোট্ট করে একটু শুদ্ধি পরীক্ষা সম্পর্কে বলে নেই কিভাবে আমরা এই পরীক্ষাটা করব। এটা খুবই সহজ। আমাদের যে সমীকরণদ্বয় আছে, এই সমীকরণদ্বয়ের প্রত্যেকেরই বাম পক্ষ এবং ডান পক্ষ নামে দুটি আলাদা আলাদা জায়গা আছে, তাই না? এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথম সমীকরণে বাম পক্ষে ওই সমাধান বিন্দুটা বসিয়ে দিবা। যদি দেখো যে বাম পক্ষে বসানোর পর তার যে মানটা এসেছে সে মানটা একেবারেই ডান পক্ষের সমান, তাহলে ওই বিন্দুটি দ্বারা ওই সমীকরণটি সিদ্ধ হয়েছে এটা বলা যাবে। অনুরূপভাবে একই কাজ আমরা দ্বিতীয় সমীকরণের জন্য করব, অর্থাৎ দ্বিতীয় সমীকরণে বাম পক্ষে মানটি বসাবো। তো বাম পক্ষে বিন্দুটি বসানোর পর যদি আমরা দেখি যে এর যে মানটা বের হলো সে মানটা যদি এর ডান পাশের সাথে মিলে যায়, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে
এই বিন্দুটির দ্বারা দ্বিতীয় সমীকরণটিও সিদ্ধ হলো। তো তখন আমরা বলি উক্ত বিন্দুটি উভয় সমীকরণেরই সমাধান বিন্দু। তো এখানে আমাদের যে উদাহরণটা আমরা দিয়েছি, তাহলে এখানে সেই সমাধান বিন্দুটি হচ্ছে 5,2। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে 5,2 বিন্দুটি একই সাথে প্রথম ও দ্বিতীয় দুটি সমীকরণকে সিদ্ধ করছে। প্রথম সমীকরণের বাম পাশে বসায় দিছি, সে মানটা একেবারে ডান পাশের সাথে মিলে গেছে। অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণের বাম পক্ষে আমরা মানটা বসায় দিছি এবং সেটা অনুরূপভাবে ডান পক্ষের সাথে মিলে গেছে। ওকে, তো শিক্ষার্থীরা, পরীক্ষায় যদি তোমাকে শুদ্ধি পরীক্ষা নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে সর্বপ্রথম সমীকরণ জোটের সমাধান বিন্দুটা নির্ণয় করতে হবে। অতঃপর ওই বিন্দুটা এভাবে বসানোর পরে দেখাই দিতে হবে যে ওই বিন্দুটি ওই দুই সমীকরণকে সিদ্ধ করে। এতটুকু দেখাই দিলেই হয়ে যাবে শুদ্ধি পরীক্ষার কাজ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা, এবার আমরা আরও একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি, যেটা তোমাদের তালগোল পাকিয়ে যায়, ওলটপালট হয়। এবার আমরা দেখি সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার করা যায় কি না। তোমরা জানো, সমীকরণ জোট সমাধান করার পরে আমাদের একটু ডিসিশনে আসতে হয় যে সমীকরণ জোটটি সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, এরা পরস্পর নির্ভরশীল নাকি অনির্ভরশীল। তো বিষয়গুলো আমরা ধীরে ধীরে এক এক করে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আসি সামঞ্জস্য ও অসামঞ্জস্য এই বিষয়টা কি। তোমরা দেখো, আমি স্লাইডের মধ্যে খুব সহজ ভাষায় সামঞ্জস্যকে উপস্থাপন করার চেষ্টা করছি। এটা কোনো জটিল কথা না। দেখো আমি কি লিখেছি। আমরা লিখেছি যে যদি সমীকরণ জোটটি সমানযোগ্য হয় তবে সমীকরণ জোটটি সামঞ্জস্য হবে। খুব সুন্দর কথা। অর্থাৎ আমরা এরপরে নিচে লিখেছি যে সমীকরণ জোটটির একটি বা অসংখ্য সমাধান পাওয়া গেলে তা সামঞ্জস্য হবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে একটি সমীকরণ জোটকে সমাধান করার পর যদি একটি সমাধান বিন্দু আসে তারপরেও সেটি সামঞ্জস্য, আর সমীকরণ জোটটি সমাধান করার পর যদি অসংখ্য সমাধান পাওয়া যায় তারপরও সেটি সামঞ্জস্য হবে। তো বিষয়টা আমরা মনে হয় বুঝতে পারলাম। আরও একটু যদি আমরা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি তাহলে বিষয়টা আরও তোমাদের সামনে পরিষ্কার হবে, তাই না? তো আসো এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। এখানে একটা সমীকরণ জোট আমরা লিখেছি, সরল সমীকরণ জোট। দুটি সমীকরণ এখানে আছে সরলরেখার। একটি হচ্ছে 2x + y = 12, আর একটা হচ্ছে x - y = 3। তো এই সমীকরণ জোটটি সমাধান করার পরে যদি তুমি দেখো একটি বা অসংখ্য যে কোনো ধরনের সমাধান আসছে, তাহলে তুমি নিশ্চিতভাবে বলতে পারবা যে এই সমীকরণ জোটটি সামঞ্জস্য সমীকরণ। কিন্তু তোমাদের হয়তো বা খেয়াল আছে যে এই সমীকরণ জোটটি আমরা পূর্বেও সমাধান করছি এবং এর সমাধান বিন্দু আমরা পেয়েছি কয়টি? একটি। সেটা হচ্ছে কত? 5,2, তাই না? তাহলে যেহেতু একটি মাত্র সমাধান পাওয়া গেছে, তাহলে নিশ্চিতভাবে এটা সামঞ্জস্য সমীকরণ জোট। ওকে, যদি অসংখ্য সমাধান পাওয়া যেত তারপরও সেটি কী হতো বলো তো? সামঞ্জস্য সমীকরণ জোট হতো। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার আমরা একটু দেখে নেই যে একটি সমীকরণ জোট কখন অসামঞ্জস্য হবে। তো আমরা স্লাইডের মধ্যে দিয়েই দিছি, দেখো যে অসামঞ্জস্য কখন হবে। আমরা বলেছি যে যদি কোনো সমীকরণ জোট সমাধান করা সম্ভব না হয় তবে সেক্ষেত্রে সমীকরণ জোটটি অসামঞ্জস্য হবে। আমার মনে হয় বিষয়টি তোমাদের কাছে একদম স্পষ্ট এবং পরিষ্কার হয়ে গেছে, তাই না? তোমরা এখানে একটি বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে যে যদি তোমরা দেখো যে সমীকরণ জোটটি সমাধান করা যায় এবং সমাধান একটি হোক অসংখ্য হোক সেটা ব্যাপার না, যদি সমাধান করা যায় তবে সেটি সামঞ্জস্য, আর যদি সমাধান করা না যায় তাহলে সেক্ষেত্রে সমীকরণ জোটটি হবে অসামঞ্জস্য। ওকে, আমার মনে হয় বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, তোমাদের মনে একটা প্রশ্ন হয়তো বা উকি দিচ্ছে, সেটা হচ্ছে কি যে আমরা তো বুঝলাম যখন একটা সমীকরণ সমাধানের অযোগ্য হবে তখন সেটিকে আমরা অসামঞ্জস্য বলবো। ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু একটা সমীকরণ আসলে কখন সমাধানের অযোগ্য হবে এই বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার করি, তাহলে দেখো আমাদের স্লাইডে আমরা লিখেছি একটি সমীকরণ কখন সমাধানের অযোগ্য হয় এই বিষয়টি। তো দেখো আমরা বলেছি কি যে কোনো সমীকরণ যেটা চলক এক্স ও ওয়াই একই সাথে যদি বিলুপ্ত করা সম্ভব হয়, এবং পাশাপাশি আরেকটি কথা বলেছি, সেটা হচ্ছে কি দেখো যে ধ্রুবক পদটি সমান না হয়। ঠিক আছে, দুটি শর্ত। তাহলে সেক্ষেত্রে কিন্তু সমীকরণ জোটটি সমাধানের অযোগ্য হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এই বিষয়টি একটি উদাহরণের সাহায্যে উপস্থাপন করলে আমার মনে হয় বিষয়টি আরও তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ওকে, তো চলো আমরা একটা উদাহরণ দেখে নেই। তো তোমরা স্লাইডে একটা উদাহরণ দেখতে পাচ্ছ। আমরা দেখো এখানে দুটি সরলরেখার সমীকরণ লিখেছি। একটি হচ্ছে 2x + y = 12, আরেকটি হচ্ছে 4x + 2y = 5। ঠিক আছে, তো এই সমীকরণ জোটটি আমরা বলতে চাচ্ছি এটি সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য।
তো তোমরা দেখো এই সমীকরণ জোটের যে প্রথম সমীকরণটা, সেখানে যদি আমরা একটা 2 দিয়ে গুণ দিই তাহলে সমীকরণটা কী হয় দেখো তো, 4x + 2y = 24, তাই না? তাহলে সমীকরণ জোটটি দেখো এবার দেখতে একদম একই হয়ে গেছে, শুধুমাত্র কনস্ট্যান্ট টার্মটা বাদে। অর্থাৎ আমাদের এই পাশে সমান সমানের ডানে এই পাশে থাকতেছে কত, 24, আর এই পাশে থাকতেছে আমাদের নিচে থাকতেছে 5, তাই না? তো এমতো অবস্থায় যদি তোমরা সমীকরণ দুটোকে বিয়োগ করো তাহলে দেখো এক্স এবং ওয়াই এই দুই অংশই কিন্তু সমীকরণ থেকে বিলুপ্ত হয়ে যাবে, তাই না? শুধুমাত্র আমাদের যে ধ্রুবক পদ দুটি সেটি থাকবে, এবং এই দুটি অবশ্যই অসমান হবে, কারণ উপরেরটাতে থাকতেছে আমাদের 24 আর নিচেটাতে থাকতেছে আমাদের 5। তো এটাই আমরা শর্তের মধ্যে বলেছিলাম যে এক্স ও ওয়াই একই সাথে বিলুপ্ত হবে, এবং আমরা দেখব যে ধ্রুবক যে অংশটা, এই অংশটা সমান হবে না, অসমান হবে। এরূপ ক্ষেত্রে আমরা বলবো কি, যে সমীকরণ জোটটি অসামঞ্জস্য। ওকে, আচ্ছা। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন এই কথাটি কিন্তু জোর দিয়েই বলতে পারি যে যেই সমীকরণ জোটটি সমাধানের অযোগ্য হবে সেটি কিন্তু অসামঞ্জস্য হবে। আমরা দেখতে পেলাম যে এই সমীকরণ জোটটি সমাধানের অযোগ্য, অতএব এটি কিন্তু একটি অসামঞ্জস্য সমীকরণ জোট। আশা করি বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা এবার আমরা নির্ভরশীল ও অনির্ভরশীল এই বিষয়টাকে এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নেই যে একটি সমীকরণ জোটকে কখন আমরা পরস্পর নির্ভরশীল বলবো। ওকে, দেখো আমরা এখানে বলেছি যদি কোনো সমীকরণ জোটের একটি সমীকরণকে অন্যটির মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয় তবে সমীকরণ দুটিকে পরস্পর নির্ভরশীল সমীকরণ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মাথার ভিতরে যদি তুমি রেখে দাও তাহলে আমার মনে হয় যে দুটি সমীকরণ জোট পরস্পর নির্ভরশীল কিনা তুমি সেটা অনায়াসে নির্ণয় করতে পারবা। তো বিষয়টিকে আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। আসো আমরা একটা উদাহরণ দেখে নিই। তোমরা স্লাইডের মধ্যে একটা উদাহরণ দেখতে পাচ্ছ, আমরা দুটি সমীকরণকে লেখার চেষ্টা করেছি এখানে। একটি হচ্ছে 2x - y = 6, আর একটি হচ্ছে 4x - 2y = 12। তো এখানে তোমরা দেখো যে আমরা যদি প্রথম সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু এই সমীকরণটার আকৃতি একেবারে দ্বিতীয় সমীকরণের মতোই হয়, অর্থাৎ দুটি সমীকরণই কিন্তু একই হয়ে যায়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা দুটা সমীকরণ নয়, একটি সমীকরণের দুইটি রূপভেদ মাত্র, তাই না? এখানে একই কাজটি তুমি কিন্তু দ্বিতীয় সমীকরণ হতেও করতে পারো। দ্বিতীয় সমীকরণের উভয় পক্ষে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু দেখো প্রথম সমীকরণটা তুমি পেয়ে যাবা। তাহলে আমরা বলতে পারি যেহেতু একটি সমীকরণকে অপরটির মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে সেহেতু এই সমীকরণ জোটটি পরস্পর নির্ভরশীল। ওকে, আচ্ছা। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে প্রথম সমীকরণটিকে 2 দিয়ে গুণ করার পরে আমরা যে সমীকরণটি পাবো সেই সমীকরণটি কিন্তু দ্বিতীয় সমীকরণের একদম অনুরূপ, অর্থাৎ উভয় সমীকরণের x এর সহগ সমান, y এর সহগ সমান, এবং কনস্ট্যান্ট যে টার্মটা আছে সেটাও কিন্তু সমান। তো আমরা যদি কখনো দেখি যে উভয় সমীকরণেরই x এর সহগ সমান, y এর সহগ সমান, কিন্তু কনস্ট্যান্ট টার্মটা এটা যদি অসমান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে সমীকরণটি সমাধানের অযোগ্য। তো শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমরা যে বলতেছি x এর সহগ সমান, y এর সহগ সমান, এটা কিন্তু প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করার পরের চিন্তাটা করতেছি। এই বিষয়টা অবশ্যই তোমরা মাথার ভিতরে রাখবা, কারণ আমরা কিন্তু সব কথা সেখান থেকে বলতেছি। ওকে, তো যা হোক, তোমরা হয়তো বুঝতে পারছো যে এখানে দুটি সরলরেখার সমীকরণ থাকলেও আসলে এটা দুটি না, একটি সরলরেখার সমীকরণ। আর এরূপ ক্ষেত্রে আমরা জানি যে এই সমীকরণ জোটটাকে সমাধান করলে অসংখ্য সমাধান পাওয়া যাবে, কারণ এখানে আসলে মূলত একটি সরলরেখা বিদ্যমান, আর একটি সরলরেখার সমাধান বিন্দু অনেক। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটি সরলরেখা কিন্তু অসংখ্য বিন্দু দ্বারা সিদ্ধ হতে পারে, তাই না? এজন্য আমরা বলি এই সমীকরণ জোটের সমাধান হচ্ছে অসংখ্য। যেহেতু সমাধান আছে সেহেতু এই সমীকরণ জোটটি সামঞ্জস্য, আর যেহেতু একটিকে অপরটির দ্বারা আমরা প্রকাশ করতে পারি সেহেতু আমরা এই সমীকরণ জোটটিকে বলবো এরা পরস্পর নির্ভরশীল। তাহলে একই সাথে এরা পরস্পর নির্ভরশীল এবং একই সাথে এই সমীকরণ জোটটি হচ্ছে সামঞ্জস্য। আশা করি জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, তো শিক্ষার্থীরা এখন আমরা আজকের পর্বে সর্বশেষ আলোচনাটি করব, সেটি হচ্ছে যে একটি সমীকরণ জোটকে কখন আমরা পরস্পর অনির্ভরশীল বলবো। ঠিক আছে, তো দেখো আমরা এখানে কি বলেছি, যদি কোনো সমীকরণ জোটের একটি সমীকরণকে অন্যটির মাধ্যমে প্রকাশ করা সম্ভব না হয় তবে সমীকরণ জোটটিকে পরস্পর অনির্ভরশীল বলা হয়। তোমরা একটু পূর্বে সমীকরণ জোটটির কথা কল্পনা করো, আমরা কি করছিলাম, সেখানে প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ দিয়ে পরেরটা সমান করছিলাম, তাই না? তো এক্ষেত্রে আমরা দেখছি যে দুটি সমীকরণ একবারেই সমান হয়ে গেছে 2 দিয়ে গুণ করার পরে। তাহলে তোমরা বুঝতেই পারছো অনির্ভরশীলের ক্ষেত্রে কি ঘটবে। অনির্ভরশীলের ক্ষেত্রে আমরা একটি সমীকরণকে কখনোই অপরটির মাধ্যমে প্রকাশ করতে পারবো না।
আচ্ছা, বিষয়টিকে আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো তো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি। সেটা হচ্ছে কি, আমরা প্রথম সরলরেখার যে সমীকরণটি সেটা দিয়েছি 2x - 5y = 3, আরেকটি দিয়েছি x + 3y = 1। তো এটা একটা সমীকরণ জোট। এই সমীকরণ জোটটি পরস্পর নির্ভরশীল নাকি অনির্ভরশীল সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এই কাজটি করার জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, দেখো তো প্রথম সমীকরণকে কোনো কিছু দিয়ে গুণ করার মাধ্যমে বা ভাগ করার মাধ্যমে সেটাকে কি দ্বিতীয় সমীকরণের মতো বানিয়ে নেওয়া যায়? আমরা দেখতে পাচ্ছি এটা অসম্ভব। প্রথম সমীকরণকে তোমার যা খুশি দিয়ে তুমি গুণ করতে পারো, ভাগ করতে পারো, সেটা কিন্তু কখনোই দ্বিতীয় সমীকরণের মতো হবে না। অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণকে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারো, সেটা কখনোই প্রথম সমীকরণের মতো হবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট এই দুটি সমীকরণ একটি অপরটির ওপর কখনোই নির্ভরশীল নয়। তো শিক্ষার্থীরা, আশা করি বিষয়গুলো তোমরা একদম পরিষ্কার হয়ে গেছো। তো আজকের পর্ব আমাদের এ পর্যন্তই। আর পর্বটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং পরবর্তীর কোনো বিষয় তোমাদের বুঝতে সমস্যা হলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।